আপনাদের কোনো আত্মীয় বা নিখিলের কোনো বন্ধু কানপুরে থাকে? না, ওখানে কেউ নেই। দেখুন, কানপুর কেন, নিখিল মুম্বাই যাবার স্বপ্ন দেখতো। দেখুন, আপনারা যখন মিসিং কমপ্লেনটা লিখিয়েছিলেন, আমরা নিখিলের কল রেকর্ডটা আনিয়েছি, আর তাতে আমরা জানলাম আপনার ছেলে নিখিলের ফোন 16ই মার্চ বন্ধ হয়েছিল। তখন ওর লোকেশন কানপুর ছিল। আমরা কানপুর পুলিশকে সব ডিটেলস দিয়েছি। নিখিল মুম্বাই যদি গিয়ে থাকে তো এই কানপুরের কথা কেন? নিখিল যদি মুম্বাই গিয়ে থাকে তাহলে ওর ফোন কানপুরে কি করে গেল? কোনো কারণ তো থাকবে। ওই কারণটা হয়তো কোনো একটা লোক। ওই লোকটা হয়তো জানতো নিখিল মুম্বাইয়ে কোথায় আছে। না হলে কোনো সূত্র ছাড়া মুম্বাইয়ের মতো শহরে কাউকে খোঁজা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতোই কঠিন। ও কারোর কোনো রকম সাহায্য না নিয়ে এই কানপুর মুম্বাই কেন করছে নিখিল? কোনো জটিল সমস্যায় পড়েনি তো? বাবা, এখন দেখছি নিখিলকে না মুম্বাই যেতে দেওয়া উচিত ছিল, ওকে সাপোর্ট করা উচিত ছিল। স্যার, এই ছেলেটা 15ই মার্চ বারাণসী থেকে পালায়, আর 16ই মার্চ ওর ফোন কানপুরে সুইচ অফ হয়। মুম্বাই না গিয়ে এখানে কেন এসেছে কানপুরে? আশিস, স্যার, তুমি এই কেসটা দেখো। এটা হতে পারে যে এখানে এসেছিল হয়তো কারুর সাথে মুম্বাই যাওয়ার কথা ছিল। ইয়াং ছেলে, খোঁজ নাও। যেখানে আমার ছেলে সব সত্যিটা বলে দিয়েছে, তাহলে আপনি ওকে ছাড়ছেন না কেন? কারণ আমরা মানছি না যে আদিত্য সত্যি বলছে। না মানার কোনো বিশেষ কারণ? সুনীল মাল্লা কার কাছে কাজ করছিল? আদিত্য সিং। সুনীল তার দোকান কাকে বেচেছে? আদিত্য সিংকে। ব্যালেন্স 5 লাখ টাকার জন্য 2 বছর ধরে সুনীলকে কে নাচিয়েছে? আদিত্য সিং। তাহলে আদিত্য সিং এর ড্রাইভার অলোকের সঙ্গে সুনীলের কিসের শত্রুতা? ব্যাপারটা এমনই যে অলোক সুনীলকে মার্ডার করবে। অলোক 4 বছর ধরে আমার ছেলের ড্রাইভার ছিল। তার আগের জীবনে ও কি করত সেটা আমরা কি করে জানবো? আর ডিউটির পর ওর জীবনে আলাদা জগৎ ছিল। আর বাকিদের জীবন যেমন হয় তেমনই জীবন হবে, সেটা তো জরুরি নয়। মঞ্জু, তোমার কি মনে হয় অলোক সুনীলকে কেন মেরেছে? ম্যাম, আমার তো এই বিষয়ে কোনো আইডিয়া হচ্ছে না। আসলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই সব কিছু কেন আর কি জন্যে হলো। মঞ্জু, 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 তুমি জানো জ্ঞানীরা কি বলে? মানুষের আসল রূপ সেটা হয় না যেটা সে ভাবে, সেটা হয় যেটা সে লুকিয়ে রাখে। আমি আপনার কাছে কিচ্ছু লুকোচ্ছি না। আদিত্য দাদা আপনাকে যা যা বলেছে সবটা সত্যি। কিন্তু যখন আদিত্যর সাথে আমরা কথা বলছিলাম তুমি তো সেখানে ছিলে না। তাহলে দেখুন, আপনার যা বলার আছে আপনি দাদাকেই বলুন, আমি আর কিছু বলতে চাই না। তুমি বিশ্বাস করো মঞ্জু, তুমি বলবে, তুমি নিশ্চয়ই বলবে। আপনি আমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ওনার সততার অন্যায়ভাবে সুযোগ নিয়েছেন আপনি। বাজে কথা বলো না মীনাক্ষী। তোমার হাজব্যান্ডকে তুমি চিনতে, ও তোমার সব থেকে কাছের ছিল। কিন্তু সব থেকে বেশি সময় তো ও আপনার সঙ্গে কাটাতো, তাই তাহলে না? ও আমার সঙ্গে এমন কেন করলো? আর সুনীল মালার সঙ্গে কি শত্রুতা ছিল ওর? কোনো শত্রুতা ছিল না। তাহলে ও আমাকে বলির পাঠা কেন করলো? আপনি তো বেঁচে আছেন, বলি তো আমার স্বামীকে পড়তে হয়েছে। আর যেতে যেতে আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি আদিত্যবাবু, যে আপনি ভুগবেন। আমার স্বামী অলোকের খুনের মাসুল আপনাকে দিতেই হবে। প্রথম কথা হলো এটা যে ও কানপুরে কি করতে গিয়েছিল সেটাই তো বুঝতে পারছি না। আর দ্বিতীয় কথা, আমি একবারের জন্য বুঝতে পারিনি যে ও মুম্বাই পালাতে পারে। শুধু পালানোর ব্যাপারে হয়তো কিছু বলেনি, কিন্তু যাওয়ার ব্যাপারে তো নিশ্চয়ই বলেছে তোকে, না? কোনো নাম বা কোনো জায়গা, কোনো কিছু? না মুকেশ দা, ওর তো মুম্বাই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। উপরন্তু আমি তো অনেক কথাবার্তা বলি। মুম্বাইতে জানো তোমার মতন ছেলেকে কি বলে থাকে? স্ট্রাগলার। আমি জানি, কিন্তু প্রথমে শাহরুখ খান আর অমিতাভ বচ্চনকে এসব শুনতে হয়েছে, কিন্তু তারপর কি হলো? ইন্ডাস্ট্রি ওদের খুঁজে নিল, হয়ে গেল স্টার। আরে ওটা ইতিহাস ছিল। আর তুই কি করে বুঝবি যে প্রডিউসার ডিরেক্টর তোকে খুঁজে বেড়াচ্ছে? আর ওনারাই বা কি করে বুঝবেন যে বেনারস থেকে একজন হিরো আমাদের মুম্বাই শহরে এসেছে? এটা তো এটাই তো তুমি জানো না, না দাদা। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, আর তাতে আমরা অ্যাড দেখি লুকিং ফর 20 to 25 ইয়ার গুড লুকিং অ্যান্ড হ্যান্ডসাম বয়। এরকম হয় না রে বাবা। ওখানে কাস্টিং এজেন্সি আছে, ওখানে কাস্টিং ডিরেক্টররাও আছে। প্রত্যেক অভিনেতারাই ওদের নিজস্ব ফটো ওখানে গিয়ে জমা দেয়, আর যখন ওদের দরকার হয় তখন ওরা সুবিধা মতন তাদের পছন্দ অনুযায়ী অডিশনে ডেকে পাঠায়। কিন্তু এমন যদি কোথাও হয় দেখো না মুম্বাইতে, মানে তুমি যাদের চেনো। আরে বাবা, এই মুম্বাই শহরটা না
যেটা কিনা সিনেমার রাজধানী, ওখানে যত আর্টিস্ট আছে না তার থেকে অনেক বেশি আছে কাস্টিং ডিরেক্টর। আরে এটা তো আরো ভালো হলো, মানে সবার সঙ্গে দেখা করব, সবাইকে প্রণাম করব, আশীর্বাদ নেব আর হয়ে যাব স্টার। আমার মুম্বাইতে কারো সম্পর্কে কিছুই জানা নেই, আর আসলে আমার ওখানে কোনো পরিচিত লোকই নেই। আচ্ছা, বারাণসীতে তো নিখিল ছাড়া আরো কেউ আছে না যারা অ্যাক্টর হতে চায় বা কিছু? আরো তো ছেলে মেয়ে নিশ্চয়ই রয়েছে না যাদের তুই ছবি টবি তুলেছিস? না গো মুকেশ দা, ওদের ফটোগ্রাফার আলাদা হয় গো, অনেক বেশি টাকা নেয় ওরা। আমি তো শুধু বন্ধুত্বের তাগিদেই পোর্টফোলিও করে দিয়েছিলাম ওর। নিখিল 10 দিন ধরে বাড়িতে ফোনও করেনি। আমার আর মুকেশের ওপর না হয় রাগ করেছে, কিন্তু ওর মা। জিতু, নিখিলের সঙ্গে তোর ভালো বন্ধুত্ব ছিল, তোরা একে অপরের ব্যাপারে সব জানতিস। কোনো মেয়ে ঘটিত কোনো কেস ছিল না কি বলতো? তুমি বলতে চাইছো যে কোনো মেয়ে? হ্যাঁ, কে বলতে পারে ওর সঙ্গে হয়তো পালিয়েছে মুম্বাইতেও। না মুকেশ দা, নিখিলের কোনো গার্লফ্রেন্ডই ছিল না, আর যদি হতো তাহলে আমাকে নিশ্চয়ই জানাতো, আর আমি যদি জানতাম তাহলে আপনাদেরও জানাতাম। ভাই আমরাও রোজ ছবি টবি দেখি, এরকম নয় যে মনে থাকবে না। যদি এই ছেলেটা কোনো লিড রোলে কাজ করে থাকতো তাহলে ঠিক চিনতে পারতাম, কিন্তু এখানে তো ওর ছবিই নেই। কিন্তু বারাণসীতে আছে, যেখান থেকে ও পালিয়ে এসছে, ওখানে ওর অনেক কিছুই আছে। তুই নিজের ডাটাটা চেক কর, আর তোর কাছে যত কাস্টিং এজেন্সির কন্ট্যাক্ট আছে না, ওখানে এর ফটোটা দিয়ে দে। কিন্তু ভাই সুলতান, এখানে 1000টা কাস্টিং এজেন্সি আছে আর 1000টা ছেলে ঘুরছে, কিছু জানার জন্য না অনেকটা সময় লাগবে। রমেশ, আমি এখানে কানপুরের নিখিলকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু পাইনি। মুম্বাই থেকেও কিছু জানতে পারিনি। কাস্টিং এজেন্সি, অ্যাক্টিং ক্লাস, সব জায়গায় খোঁজ চলছে। ছেলেটা একদম মিসিং। কানপুরেও কোনো কানেকশন পাচ্ছি না। ওটাই ইস্যু। নিখিলের ফ্রেন্ড ফ্যামিলি কেউ জানে না ও কেন কানপুর গেল। ওই পয়েন্টে আমাদের হাতে দুটো কেস ছিল, একটা হলো সুনীল আর অলোকের মার্ডার কেস, আর অন্যটা নিখিল চৌধুরীর মিসিং কেস। আমাদের কাছে কোনো রকম ভাবে কোনো সূত্র ছিল না যে এই দুটো কেস একে অন্যের সঙ্গে জুড়ে আছে। কিন্তু যখন আমরা এই ডাবল মার্ডার কেসের ফোকাস টাকা পয়সার লেনদেনের বদলে অন্য মোটিভে শিফট করলাম, তখনই আমরা এই দুটো কেসের কানেকশন ধরতে পারলাম। ম্যাডাম, এই আদিত্য সিং অলোক পান্ডেকে মারার জন্য কোনো সুপারি দিয়েছে কিনা সেই কনফার্মেশনটা আমাদের কাছে নেই। কিন্তু অলোকের তো খুন হয়েছে। হ্যাঁ, কিন্তু অলোক পান্ডে আর সুনীলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না। মানে তুই কোনো খোঁজ পাসনি? কিন্তু এটা একটা উড়ো খবর আদিত্য সিং এর ব্যাপারে, টিম্বারের। কি জানো নাম ওর? মঞ্জু। হ্যাঁ, মঞ্জু। ওর আশেপাশের লোকেরা ওকে সুনীলের সাথে দেখেছিল। প্রথম দেখেই ডাউট তো হয়েছিল আমার, এই মেয়েটা অনেক কিছুই লুকিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয়েছিল মঞ্জুর অলোকের সাথে নিশ্চয়ই কিছু চলছে। সত্যি একটা অন্য অ্যাঙ্গেল পেলাম। মঞ্জু, তুমি কি জানতে যে তোমার আদিত্যদা তোমার সুনীলকে মেরে ফেলবে? আমি আপনাকে কতবার বলেছি যে আমার আদিত্য দাদা সুনীলকে মারেনি। কিন্তু তুমি আমাদের এটা জানাচ্ছ না যে সুনীল তোমার সুনীল ছিল না। মঞ্জু, তুমি আগে কেন বলনি যে সুনীলের সাথে তোমার অ্যাফেয়ার ছিল? আমার মত অনুযায়ী এই রংটা আপনার দেয়ালের জন্য পছন্দ হবে। খুব ভালো বোঝেন তো আপনি আমার পছন্দটা। আরে, এই রংটা আমার কাছে মনে হচ্ছে একটু ফিকে হবে। আরো আছে, দেখুন না। আর কিছু নেই আপনার কাছে? আপাতত তো নেই, কিন্তু আরো কিছু জোগাড় করতে পারি। তাহলে করো, খুব শীঘ্রই। এইটা এই ধরনের রঙের জন্য তো 3-3টে কালার মিক্স করতে হবে, কিছুটা মুশকিল আছে। তুমি কি পারবে নাকি না? হবে না কেন, তুমি চাইলেই আমি করে দিতে পারি। কখনো অন্য কারোর জন্য করেছো? হ্যাঁ, না, আজ পর্যন্ত তো করিনি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন বেশ ভালো দেখতে লাগছে। হ্যাঁ, ওই রকমই লাগছে। সুনীল আর আমার বন্ধুত্ব হয়ে গেছিল, আর আমরা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করেছি। কিন্তু দাদা এ ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু মা সবটা জেনে ফেলেছিল। 1:3, 3:4, 5। কি হয়েছে মা? নাম সুনীল। আজ এই প্রথম তোর বাবার জন্য আর আফসোস হচ্ছে না। ভালোই হয়েছে উনি আর বেঁচে নেই এই দিন দেখার জন্য। মা! চুপ! বাড়ির পায়খানাগুলো সারানোর জন্য ডাকা হয়েছিল না ওকে? মঞ্জু, তুই একবার অন্তত ভেবে দেখলি না যে ও কোন ধর্মের, কোন জাতির? মানুষের জাতির।
একজন সৎ মানুষ আর পরিশ্রমী মানুষ, আর সব থেকে বড় কথা মা, আমি সুনীলকে মন থেকে ভালোবাসি। সমাজের নখ কাটিয়ে তুই মন দিবি? মা, সমাজ, জাত পাত এগুলো কেউ মানে না। সময় অনেক পাল্টেছে মা। সময়ের কাজই বদলানো, কিন্তু এই যে আমরা কখনোই বদলাই না মঞ্জু। আদিত্যকে বলে তোর উপযুক্ত আর আমাদের সমাজের একটা সম্বন্ধ আনার জন্য বলে দেব আমি। মা, তুমি আমার সঙ্গে এটা ঠিক করছো না। বেঠিক তো তোর বয়সটা করেছে তোর সঙ্গে, আমি তো শুধু লাগাম আর টানছি। তুমি লাগাম পরাওনি, আর অলোক উড়িয়ে দিল সুনীলকে তোমার মায়ের কথায়। না, মা এমনটা করতে পারেন না। তাহলে তোমার মা জানলো কি করে? আমি তো এটা জানি না, কিন্তু সেদিনের পর থেকে অলোক আমাকে কলেজে ছেড়ে দিত আর নিয়ে আসতো। অলোক, বিশ্বাসযোগ্যতা কি শুধু দাদার প্রতি হবে, নাকি আমিও কিছু ভরসা করতে পারি? মানে আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তোমাকে আমার উপর নজর রাখতে বলা হয়েছে না? নজর? যে আমি কখন কার সঙ্গে আর কোথায় দেখা করি? আমাকে শুধু বলেছে যে তোমায় কলেজ নিয়ে যেতে হবে আর কলেজ থেকে আবার বাড়িতে নিয়ে আসতে হবে, আর তেমন কিছু না। অলোক আমাদের ফ্যামিলির একজন বিশ্বাসযোগ্য মানুষ ছিল, কিন্তু আমি সুনীলের ব্যাপারে ওর উপর ভরসা করতে পারছিলাম না। সেই জন্য সেই সময় থেকে আমি কলেজ টাইমে ওর সঙ্গে দেখা করা বন্ধ করি। তারপর আগের বছর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আর আবার দেখা করাও চালু করে দিলে, আবার ধরাও পড়ে গেলে। আমি ধরা পড়িনি। আমরা এত সিক্রেটলি দেখা করতাম যে ধরা পড়ার কোনো চান্সই ছিল না। চান্স ছিল, সেজন্যই সুনীল মারা গেছে। কিন্তু মা আর দাদা দুজনের মধ্যে কেউই সুনীলকে মারতে পারেন না। আর আমি জানি না স্যার যে অলোকের কি প্রবলেম ছিল সুনীলের সঙ্গে। মঞ্জু, তুমি যদি এই কথা আগে খোলাখুলি বলতে, তাহলে কার সঙ্গে কার প্রবলেম রয়েছে সেটা আগেই বুঝতে পারতাম। স্যার, আমি এতক্ষণে বুঝতে পেরেছি যে নিখিল চৌধুরীর বন্ধু হয়ে আমি অনেক বেশি ভুল করে ফেলেছি। এদিকে তো ওর মা বাবা আমার পেছনে পড়ে গেছেন, আর আপনারা এখানে এমনভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করছেন যেন আমি জেনে শুনেই ওকে কোথাও লুকিয়ে রেখেছি। আমরা শুধু এইটুকু জানতে চাই যে নিখিল কি তোমাকে কিছু বলেছিল, যে ও কানপুর কেন যাচ্ছে, কার সাথে দেখা করতে, মুম্বাইয়ে কোথায় থাকবে? স্যার, আমি এটাও জানতাম না যে ও মুম্বাই পালিয়ে যাবে বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে। আর এটাও বুঝতে পারছি না কানপুরের সাথে ওর কি সম্পর্ক ছিল। কি জানি কি চক্করে ফেসে গেছে বেচারা। স্যার, একটা কথা বলবো? স্যার, নিখিল কিন্তু খুব ভালো, সাদাসিধে, ভোলাভালা ছেলে। ও তোমাকে দিয়ে পোর্টফোলিও বানালো। তুমি মুম্বাইয়ের কাস্টিং ডিরেক্টরের ব্যাপারে ওকে বলেছিলে। স্যার, আমি এমন কি দোষ করে ফেললাম? আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা এসব নিয়ে আমার পেছনে কেন। মুখে আগুন হোক ওই আদিত্যর। কেন আমার ছেলে ওকে দোকানটা বিক্রি করতে গেল? কেন মেরে দিল আমার সুনীলকে? পুলিশ তো বলছে যে টাকার জন্য মারেনি সুনীলকে। তাহলে আবার ওরা তো বলছে যে আদিত্যও মারেনি। পাগল হয়ে গেছে নাকি পুলিশ? ওরা জানতে পেরেছে যে আদিত্যর বোন মঞ্জুর সঙ্গে সম্পর্ক ছিল সুনীলের, আর যখন সাবিত্রী দেবী জানতে পারলেন তখন খুন করিয়ে দিলেন। শুধু এই জন্যে যে আমাদের জাত আলাদা? স্যার, সাবিত্রী আর অলোকের মধ্যে কখনো ফোনে কথা হয়নি, হয়তো ফেস টু ফেস কথা হয়েছে। তারপরেই হয়তো অলোক গিয়ে সুনীলকে মেরেছে। বাট স্যার, অলোককে মারার জন্য হয়তো বাইরে থেকে লোক আনা হয়েছে। আদিত্য সিং, ওর বোন মঞ্জু আর মা সাবিত্রী তিনজনেই ডাবল মার্ডারে লিঙ্কড। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে কোনো সূত্র নেই, কারণ সবচেয়ে বড় শত্রু অলোক পান্ডে বেঁচে নেই। আপনার কি মনে হয় যে আপনি উল্টো পাল্টা গল্প বানাবেন আর আমরা ভয় পেয়ে যাব, আর তারপরে বলে দেব হ্যাঁ আলোককে বলে সুনীলকে আমি খুন করিয়েছি, কারণ আমাদের মেয়ে আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, আর তারপরে আমরা আলোককেও সরিয়ে দিয়েছি? অলোক তো আর বেঁচে নেই এটা বলবার জন্য যে তাকে গুলি করবার জন্য কে অর্ডার দিয়েছিল। কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারি সাবিত্রী দেবী, যে অলোক নিজের থেকে সুনীলকে মারেনি। হ্যাঁ, আমি রেগেছিলাম আমার মেয়ের উপর, সুনীলের আর ওর সম্পর্ক নিয়ে। আর এই সম্পর্কটার ব্যাপারে আদিত্যই আমাদের বলেছিল। আদিত্য কি সুনীল আর মঞ্জুকে হাতে নাতে ধরতে পেরেছিল? হ্যাঁ, ওই সুনীল, ওই কন্ট্রাক্টর। হ্যাঁ হ্যাঁ মা, ওই। আর মঞ্জু এখনো ওর সঙ্গেই আছে। মনে হচ্ছে এক্ষুনি টেনে নিয়ে আসি আর মেরে ফেলে ওই শালাটাকে। না বাবা না, তুই কিচ্ছু করবি না। এই লোকগুলো এরকম আমাদের মেয়েগুলোকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রাখে।
আমি মঞ্জুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ মা, এই জন্য আমি তখন ওকে কিচ্ছু বলিনি, কিন্তু মঞ্জুকে তুমি বুঝিয়ে বলো যে আজকের পরে যেন এই ছেলেটার সঙ্গে না ঘোরাফেরা করে। আর আজ থেকে অলোক যাবে ওকে কলেজে ড্রপ করতে আর নিয়ে আসতে। ওই একবারই কথা হয়েছিল আমার মঞ্জুর সঙ্গে, আর আমি তো জানতামই না। ওদের দুজনের দেখা সাক্ষাৎ তাও চলছিল না, কখনো আদিত্য আমায় বলেছে আর না বলেছে আলোক। স্যার, আমার তো মনে হয় না ওরা দুজনেও এই ব্যাপারে কিছু জানতো। সাবিত্রী দেবী, মনে হচ্ছে আপনি আর আপনার ছেলে ফুটবল খুব ভালো খেলেন। আপনি আদিত্যর দিকে ঠেলছেন আর আদিত্য অলোকের দিকে। মনে হচ্ছে দুজনে একই টিমে খেলছেন। আর আমার মনে হচ্ছে যে আপনি আগে থেকেই ঠিক করে রেখেছেন যে কোন টিমকে হারাতে হবে আর কোন টিমকে জেতাতে হবে। সুনীল আর অলোক মারা গেছে সাবিত্রী দেবী, জীবনের বাজিতে হার হয়েছে। খারাপ লাগছে আমার এটা নিয়ে, কিন্তু সেই ম্যাচটা আমরা খেলছি না ইন্সপেক্টর। আমরা তো এরকম ম্যাচ খেলিই না। আমি সোজা গিয়ে সুনীলের বাবার সঙ্গে দেখা করতাম আর ওনাকে সব সত্যি বলতাম। আমি আরো একবার মনে করিয়ে দিতে চাই, আমরা কাউকে মারিনি। আর আমি পুরো জোর দিয়ে বলতে পারি যে আমার ছেলে আদিত্য তেমন কিচ্ছু করেনি। স্যার, আদিত্যর কাস্টোডির 3 দিন বাকি আছে, আর আমাদের হাতে ওটা এক্সটেন্ড করার কোনো গ্রাউন্ড নেই। ইয়েস স্যার। আর না ওর মায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ রয়েছে। এটা কি করে হতে পারে যে আমরা এদের বিরুদ্ধে কিছু খুঁজে পাচ্ছি না? যার উদ্দেশ্যে অলোক ফোনে বলেছিল সে হত্যাকারী, সে শুধু অলোককেই খুন করেনি, বরং এই কেসের সত্যটাকেও চেপে দিয়েছে। স্যার, মার্ডার লোকেশন যেখানে অলোক মারা যায়, অনেক হিস্ট্রি সেটাকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এই কেসটা কি আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে? এমন কিছু ব্যাপার আছে এই অলোক আর তার খুনের ব্যাপারে যেটা ক্র্যাক করতে পারছি না। তুমি আর দাদা সুনীলের জাত ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছিলে না, না? কিন্তু আমি ওর ভিতরটা দেখেছি। ও সত্যি একটা ভালো মানুষ ছিল। আমি দেখা করতাম ওর সঙ্গে, আর ওর সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম। পালিয়ে তো পালিয়েই সই মা, কিন্তু তুমি মেরে ফেললে। তুমি আমার ভালোবাসাকে মেরে ফেলেছো মা। কি বললি তুই? তুমি আর আদিত্য দাদা মিলে অলোককে দিয়ে সুনীলকে মেরে ফেলেছো, আর তারপর অলোককে মেরে ফেলেছো। তোমাদের হাতে একটা না, বরং দুটো সৎ আর নিরপরাধ মানুষের রক্তের দাগ আছে মা। ছোট লোকগুলোর সঙ্গে মিশে মিশে তোর ভাবনাগুলো ছোট আর নিচু হয়ে গেছে। নিজের মাকে দোষ দিচ্ছিস? তাহলে অলোক কেন সুনীলকে মারলো মা? আর তারপর অলোককে কে এবং কেন মারলো? স্যার, জবে থেকে আমি চিনি নিখিল আর জিতু খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকেই ওর অ্যাক্টিং এর শখ ছিল স্যার। আর স্যার, ব্যাপারটা কি? জিতু কিছু জানে নাকি? ও কি জানে আমরা সেটা বলতে পারছি না, কিন্তু ওকে সন্দেহ করার কারণ আছে। কেন? 15ই মার্চ তোমার ভাই বাড়ি থেকে চলে গেল। সবাই এটা ভাবলো ও মুম্বাই গেছে, কিন্তু গেল কানপুর, কারণ 16ই মার্চ ওর ফোনের লোকেশন কানপুর ছিল। আর এই জিতুর ফোনের লোকেশনও 18ই মার্চ কানপুর দেখাচ্ছে। হ্যাঁ স্যার, আমি গিয়েছিলাম কানপুরে। কোনো দোষ করেছি কি? স্যার, আপনারা আমাকে সন্দেহ করছেন কেন? স্যার, আপনারা এটা বুঝতে পারছেন না কেন? আমি জানতাম না যে নিখিল বাড়ি ছেড়ে পালিয়েছে মুম্বাই যাওয়ার জন্য। আমি তো এটাও জানি না যে ও কানপুরে গেছিল কি কারণে গেছিল। স্যার, এমনকি বাড়ি থেকে চলে যাবার পর ও আমাকে একটাও ফোন করেনি। সেটা তো তোমার ফোন রেকর্ডে দেখতে পেয়েছি যে নিখিল তোমার নম্বরে ফোন করেনি। কিন্তু জিতু, 18ই মার্চ কানপুরে তুমি কি কাজে গেছিলে? আগে একটা পার্সোনাল কাজ ছিল। যখন কোনো ছেলে পার্সোনাল বলে তখন তার একটাই মানে দাঁড়ায় মেয়ে। এতে আমাদের কিচ্ছু আসে যায় না যে তোমার অ্যাফেয়ার কার সাথে চলছে, যতক্ষণ না আমাদের কেসকে অ্যাফেক্ট করে। সুতরাং তাড়াতাড়ি বলে ফেলো কানপুর কেন গেছিলে। এটা আমাদের সন্দেহ নয়, বিশ্বাস। তুমি নিখিলের ব্যাপারে কিছু জানো কিন্তু বলছো না। স্যার, কোনো মেয়ের ব্যাপার ছিল না এতে। আসলে আমার এক মাস্তুতো ভাইয়ের মৃত্যু হয়ে গেছিল স্যার, তো ওরই শেষকৃত্যে গিয়েছিলাম স্যার, বাস। পুলিশ বলছিল যে আমরা দুজনে মিলে ষড়যন্ত্র করেছি সুনীলকে আর আলোককে মেরে ফেলার। সত্যি করে বল বাবা, এই সব কিছু কি তুই করিয়েছিস? মা, তুমি এসব নিয়ে ভেবো না। পরশু আমার জামিনের হিয়ারিং আছে, বেল হয়ে যাবে আমার।
বাইরে বেরিয়ে যাব। সুনীল আর আলোককে তুই মেরেছিস আদিত্য? মা, সুনীল মঞ্জুকে মোহরা বানাচ্ছিল, আর ওই বোকা মেয়েটা এটা বুঝতেই পারছিল না। আর সুনীল জানতো যে ও সেটা বোঝে না, এই জন্য ওর দ্বারা আমাদের পরিবারের, আমাদের সম্মান নিয়ে ও খেলা করছিল, কমজোর ভেবেছিল। বাবু, একটা কথা ছিল প্রাইভেটে। ছোট মুখে বড় কথা। আপনার বোন মঞ্জু, কি হয়েছে? ওই ছেলেটা আছে না, যে আপনার বাড়িতে কাজ করেছিল, সেই যে আপনার বাড়িতে রং টং করেছিল, আরে সেই যার কাছ থেকে আপনি ওই দোকানটা কিনেছিলেন। সুনীল? হ্যাঁ, সুনীল। ও আপনার বোন মঞ্জুকে ঘোরাচ্ছে। আমি সামনে থেকে তো দেখিনি, কিন্তু খবরটা পাক্কা, ওরা দুজন দেখা করে। আর একটা খবর আছে, সুনীলের একটা লোক আছে, আমি চিনি ওকে, কথায় কথায় বলে ফেললো, যা গিয়ে বল তোর আদিত্য বাবুকে যে আমার সুনীল ভাইয়ের টাকাটা দিয়ে দিতে, নাহলে সুনীল মঞ্জুকে ততদিন ঘোরাতে থাকবে যতদিন আদিত্য স্যার টাকা না দিয়ে দেবে। চলো, আমি তো যা শুনেছিলাম তাই বললাম বাবু। আমার কলার ধরে কি হবে বাবু? মা, যদি আমি মঞ্জুকে বলতাম যে আমার থেকে টাকা বার করার জন্য ও মঞ্জুর ব্যবহার করছে, তাহলে ও কি বোঝার চেষ্টা করতো? না, তুমি বলেছিলে তো ওকে, লুকিয়ে লুকিয়ে দেখা করা ছেড়ে দিয়েছে। তো মেরে ফেলেছিস সুনীলকে? দেখ বাবা, আলোকের কি দোষ ছিল? ও তো আমাদের বিশ্বাসী ছিল না। মা, আমি কাউকে মারিনি, ওখানে একজন সাক্ষীও ছিল, ও দেখেছিল অলোককে গুলি চালাতে, তারপর অলোক পালিয়ে যায়, ব্যাস, সত্যি এটাই, আর কিছু না। মিথ্যে কথা বলছিস তুই আদিত্য। যা কিছু করার ছিল, সুনীলকে প্রাণে মেরে দেওয়ার কি দরকার ছিল? তুই ওর টাকা ফেরত দিয়ে দিতিস, আমি সুনীলের বাবার সঙ্গে কি কথা বলতাম, মঞ্জুর সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করিয়ে দিতাম। মা, তুমি বাড়ি যাও, 3 দিন পরে আমি বাড়ি ফিরছি, যা ঘটেছে ভুলে যাও। দেখ, এখন 2 লাখ দিচ্ছি, 3 লাখ পরের সপ্তাহে দেব। আমি লালবাগেরই কাছাকাছি একটা জায়গায় আছি। আমি যাচ্ছি চাঁদপুর, আর লালবাগ তো রাস্তায় পড়বে না, তুই একটা কাজ কর, রাম মন্দিরের পাশের রাস্তাটায় দেখা কর, টাকা ওখানেই দিচ্ছি। ঠিক আছে আদিত্যবাবু, আমি 10 মিনিটের মধ্যেই বেরোচ্ছি, ওখানে পৌঁছতে তো মিনিট 15-20 লাগবেই। অলোক, হ্যাঁ, চল। আচ্ছা। অলোক, প্রথমে রাম মন্দিরের রাস্তাটা দিয়ে যাব, ওখানে সুনীলকে টাকাটা দেব। হ্যাঁ দাদা। আর একটা কাজ করতে হবে তোকে। কি? সুনীলকে খুন করতে হবে? হ্যাঁ, অলোক ও আমাদের সম্মান নিয়ে খেলছে, আমার বোন মঞ্জুর সঙ্গে খেলা করছে, নাচাচ্ছে ওকে কাঠের পুতুলের মতন। অলোক, তোকে আমরা কাজের লোকের থেকে বেশি আমাদের বাড়ির লোকের মতন দেখি, আজকে আমার বোনের জীবন নষ্ট হচ্ছে, আমার হেল্প করবি না অলোক? আগে আমি গাড়ি থেকে নামবো, ওকে টাকা দেব, ওকে কোনো মতেই বুঝতে দেব না যে কি হতে চলেছে, তারপর আমি এসে গাড়িতে বসে পড়ব, আর তোকে ইশারা করব, আর তুই যাবি, তুই মেরে ফেলবি ওই শালাটাকে, হয়তো একটা গুলি কম পড়বে, আর একটা ভর্তি হতে পারে, কিন্তু মনে রাখবি অলোক, একদম সামনে থেকে মারবি হারামজাদাটাকে। বেশি ভাবিস না অলোক, করে ফেল। অলোক, আমাদের সম্মান তোরও সম্মান। এই নে পুরো 2 লাখ আর টাকা। বাকি 3 লাখ টাকা সামনের সপ্তাহে দিয়ে দেবেন, প্রাণটা যেন ফিরে পাবো। আরে তোর প্রাণ নেওয়ার কোনো ইচ্ছেও নেই আমার, পরের সোমবারে তোর সঙ্গে ফোনে কথা বলছি, বাকি ব্যালেন্স তখন দিয়ে দেবো।
গুলি মার। বন্দুকটা দে অলোক। কি হলো? কেন করলে এরকম? হ্যাঁ, তুমি আমাকে ফাঁসাচ্ছ? দেখ, তোর কিচ্ছু হবে না, আমি বলছি। আমি আছি তো। আচ্ছা, তাহলে পিস্তলটা রুমাল দিয়ে কেন ধরেছিলে? আমাকে বোকা ভেবেছো নাকি তুমি? হ্যাঁ, আমার দিকে বন্দুক দেখাচ্ছিস নিজের মালিকের ওপর? কেন করলে তুমি এরকম? হ্যাঁ, কেন আমায় কেস খাওয়ালে? নিজের বাড়ির সম্মান রাখার উদ্দেশ্যে তুমি আমার জীবনটাই নষ্ট করে দিলে। চুপচাপ গাড়িতে বস। আরে কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিছু জানতেও পারবে না। আমি ভীষণ বোকামুখ রয়েছি, তোমার কথা শুনে আমার জীবনটাকে নষ্ট করে দিলাম। আমি যাচ্ছি, আর জীবনেও ফিরে আসবো না। রাম রাম। অলোক! সত্যি করে বল বাবা, এসব কিছু কি তুই করিয়েছিস? মা, যদি আমি বলে দিই তোমাকে, হ্যাঁ আমি অলোকের হাতে সুনীলের খুন করিয়েছি, তবে তোমার মনে হবে আমি অলোককেও খুন করেছি। কিন্তু এটা সত্যি নয়। আমি অলোককে মারিনি, কিন্তু অলোকের মৃত্যু আমার কাছে এক ঢিলে দুই পাখি মারার মতন। যদিও আমি কখনো অলোককে মারার চেষ্টা করিনি। এই সব কিছু তুই করিয়েছিস? অলোক পান্ডে? হ্যাঁ স্যার, কনৌজের অলোক পান্ডে। আমি নাম শোনার সাথেই আপনার কাছে মনে পড়লো তোমার এই মাসির ছেলে যে মারা গেছে, যার শেষকৃত্যে তুমি গেছিলে। কোথায় থাকে? নাম কি তার? কোথায় দাহ করা হয়েছে? দাহ তো কানপুরেই করা হয়েছিল, আর ওর নাম ছিল অলোক পান্ডে। তা তোমার এই মাস্তুতো ভাই অলোক পান্ডে মরল কি করে? স্যার, আপনি তো আমার ক্লাসই নিতে শুরু করেছেন। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কানপুরে কেন গেছো, আমি সেটা বলে দিলাম। আর এবার চুল চেরা হিসাব শুরু করবেন অলোক পান্ডের ব্যাপারে সমস্ত কথাবার্তা জিজ্ঞাসাবাদ করে। আমি যখন 2-3 বার অলোক পান্ডে শুনলাম, হঠাৎ একটা কথা মনে হলো, এই অলোক পান্ডে ও নয় তো আপনার ডবল মার্ডারের কেস? হ্যাঁ ওটাই। এটা কি শুধুমাত্র কাকতালীয়, না দুটো কেসের মধ্যে কানেকশন আছে? স্যার, বারাণসীর একটা মিসিং কেস আছে নিখিল চৌধুরীর, যে হয়তো মুম্বাই পালিয়ে গেছিল। আর দ্বিতীয়টা হলো কানপুরের ইন্টারকাস্ট ডাবল মার্ডারের। কানেকশন হলো এটা যে নিখিল, ওর বন্ধু জিতেন্দ্র তিওয়ারি, কানপুরের ভিকটিম অলোক পান্ডের মাস্তুতো ভাই। স্যার, এই নিখিল চৌধুরীর স্টোরিটাও আলাদা। হিরো হওয়ার জন্য বেরিয়েছিল বারাণসী থেকে কানপুর এসে মুম্বাই যাওয়ার জন্য, কিন্তু না কানপুর না মুম্বাই, কোথাও ওর খোঁজ পাওয়া যায়নি। আগে হ্যাঁ, জিতু দাদা এখানে এসেছিল। জিতু দাদা অলোকের সব থেকে কাছের দাদা হয়। আসলে অলোকের আর কেউ ছিল না কাছের মানুষ। মীনাক্ষী দেবী এই জিতু অলোক পান্ডের আত্মীয় বলতে এই একজনই কি? আগে হ্যাঁ, কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন? জিতুদার কি এসবে কোনো হাত আছে? সেটাই আমি আপনাকে জিজ্ঞেস করছি, হাত আছে? রমেশ, এই জিতেন্দ্র তেওয়ারি ওরফে জিতুকে আমাদের ক্র্যাক করতেই হবে। আমার মনে হচ্ছে না যে কেস দুটো কাকতালীয়ভাবে জোড়া। একটু আন্দাজ করো তো। 15ই মার্চ নিখিল চৌধুরী বারাণসী থেকে গায়েব হয়ে যায়। তারপর 16ই মার্চ তার ফোন সুইচ অফ হয় কানপুরে। তারপরে তার বিশেষ বন্ধু জিতেন্দ্র তিওয়ারি ওরফে জিতু 18ই মার্চ কানপুরে আসে নিজের কাজিন অলোক পান্ডের শেষকৃত্যে, যেটা 16ই মার্চের রাত এবং 17ই মার্চের সকালের মধ্যে হয়েছে। হ্যাঁ স্যার, আমিও ভীষণভাবে জিতুকে সন্দেহ করছি। ওকে ভাঙার কাজ শুরু করতে হবে। এই দুটো কেস একে অপরের সঙ্গে জুড়ে আছে মনে হচ্ছে। এটা কাকতালীয় হতেই পারে না। আমাদের এই কেসের সত্যিটা লুকিয়ে আছে এই 4টে দিনের মধ্যে, 15ই আর 16ই মার্চের রাত, 17ই মার্চের সকাল, আর 18ই মার্চ, যেদিন অলোক পান্ডে শেষকৃত্য করা হয়েছিল। ব্যাস এই জিতেন্দ্র তেওয়ারি ওরফে জিতু ক্র্যাক হয়ে যায়, আমাদের কেসটাও ক্র্যাক করবে। আরে বাহ, চাইনিজ। কোনো পার্টি আছে নাকি? কোন খুশিতে? পার্মানেন্ট ড্রাইভারের চাকরি পেয়ে গেছি ট্রাভেল এজেন্সিতে, আর মাইনেটাও বেশি, তো ভাবলাম একটা পার্টিতে হওয়াই আরে উচিত না? বাহ,
বিপদ হয়েছে স্যার, স্যার আমাকে বাঁচিয়ে দিন স্যার। এই যে ষড়যন্ত্রটা, এটার একটু স্কেচ তৈরি করে নিয়েছি। এখন তুই আমাদের বলবি যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। বল। স্যার অলোকদা ফেসে গেছিল স্যার। ওর মালিক আদিত্য ধোকা দিয়ে ওকে একজন লোকের মার্ডার করিয়ে দিয়েছিল, যার মালিকের বোনের সাথে চক্কর চলছিল। তার নাম সুনীল, মঞ্জু সিং, আদিত্য সিং এর বোন। এর মধ্যে তোর কি পার্ট ছিল তুই বল। আরে অলোকদা কোথায় গিয়েছিলেন? এক্ষুনি মীনাক্ষী বৌদির ফোন এসেছিল। কি হয়েছে কি? আমি তো খুব বাজে কেস খেয়ে গেছি ভাই। আমার মালিক আদিত্য আমায় খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে ভাই। কি হয়েছে এটা কি? আমি আর ওখানে ফিরে যাব না। আদিত্য আমাকে এই বন্দুক আমার হাতে দিল আর আমি চালিয়ে দিলাম ভাই। আমি বুঝতে পারছি না কি করলাম। আমি এই বন্দুক দিয়ে আমি একজনের প্রাণ নিয়েছি। প্রাণ নিয়ে নিয়েছো? কে সে লোক? সুনীল বিল্লা নাম ছিল ওর। ওকে আমি কোনোদিনও দেখিনি। মালিকের সঙ্গে শুধু বন্ধুত্ব ছিল। মালিকও বললো আর আমিও চালিয়ে দিলাম ভাই। দেখো অলোকদা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ভাগ্যে যা লেখা ছিল বদলাতে তো পারবে না। মীনাক্ষী বৌদির ফোন এসেছিল, খুব কান্নাকাটি করছিল। আমি ওকে বলিনি যে তুমি এখানে আছো, কিন্তু ও বলছিল যে পুলিশরা জানতে পেরেছে যে তুমি গুলি চালানোর সময় কেউ দেখে নিয়েছে। অলোকদা ওই মানুষটাকে মারতে চায়নি স্যার। স্যার ওকে বাধ্য করা হয়েছিল খুন করার আর জন্য। এই খুন করার পর অলোক যে ফোনটা করেছিল কন্ট্রোল রুমে, তার মানে ব্যাপারটা মিথ্যে ছিল। কেউ ওকে তাড়া করেনি, তাই তো? হ্যাঁ স্যার, কেউ তাড়া করেনি। তাহলে বলির পাঁঠা কাকে করলি? নিখিল চৌধুরীকে? ভাই জিতু, আমি সারা রাত ঘুমোতে পারিনি। 5 মিনিটের জন্য ঘুম আসেনি। না ঘুমিয়ে আর লুকিয়ে লুকিয়ে তুমি এইভাবে কতদিন বেঁচে থাকবে? আর তোমার কাছে লুকোনোর কোনো জায়গাও নেই। জায়গা আছে। কোথায়? সরিতা। হ্যাঁ, ওর সাথে কি আবার ব্যাপার ঘটলো? আমি সবসময় সরিতার সাথেই থাকতে চেয়েছিলাম। আরে এইসব মার্ডারের চক্করে তুমি মুম্বাই গিয়ে থাকবে, পুলিশ তোমাকে খুঁজে বার করবে আর ও বেচারা ফেঁসে যাবে। যদি আমি মরে যাই তো? কি? যদি আমি এখানে মরে যাই তো? মরে যাবো মানে কি বলতে চাইছো তুমি? মরে গেলেই হলো। দেখ জিতু, যদি আমি এখানে মরি না, তাহলে পুলিশ আমাকে খোঁজাই বন্ধ করে দেবে। আর আমি এখানে কোনো দিনও ফিরে আসবো না। আর মুম্বাই চলে যাবো আর ওখানেই সারা জীবন থাকবো সরিতার সাথে। কি বলছোটা কি? পাগল হয়ে গেছো নাকি? পাগল তো আমার ভাগ্য হয়ে গেছে। ভালো সুন্দর একটা ভালো বিশ্বাসযোগ্য ড্রাইভার ছিলাম, ক্রিমিনালের ছাপ পড়ে গেছে। ছাপ তো এখন তোলাই যাবে না, না? কিন্তু মুখ তো বদলে যেতে পারে না। দেখো যেহেতু যদি আমি মরে যাই না, তাহলে মীনাক্ষীকে কোনোদিনও এটা বলতে হবে না যে আমি ওকে ভালোবাসি। আর ওকেও আমি বিয়ে করতে চাই, ওর সঙ্গে থাকতে চাই। আরে বাবা, তুমি এখানে মরে গিয়ে মুম্বাইতে গিয়ে তুমি কি করে বাঁচবে? জিদু, তুই বুঝতে পারছিস না। আমি মরছি না, আমি না অন্য কাউকে মারব, যাকে আমার মতো দেখতে হবে আর যে পুরো কাঠের পুতুল হবে আমার। আরে তখনই তো আমি বাকিদের বোঝাতে পারবো না যে অলোক পান্ডে মারা গেছে। যেরকম আদিত্য আমায় কেস খাইছে না, সেইভাবে আমি ওই আদিত্যকে ফাঁসাবো আমার খুনের দায় আর ওই সুনীলের হত্যাকাণ্ডের জন্য। আদিত্য জেলে বন্দী হবে আর আমি মুম্বাইতে ফ্রি হয়ে যাব সারা জীবনের জন্য। ইয়েস, এই খুনের দায় আর মীনাক্ষীর থেকে। দেখো অলোকদা, প্ল্যান তো ভালোই, কিন্তু মারবে কাকে? তোমার মতন অবিকল দেখতে লোককে পাবে কোথায়? হ্যালো জিতুদা, ফটোগুলো সব তৈরি তো? আচ্ছা তাহলে আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। অলোকদা, একটা ছেলে আছে নিখিল, ওর গড়নটা অনেকটা তোমার মতোই। আমার কোনো কাজে আসবে কি? হ্যাঁ, হতে পারে। আমি পটানোর চেষ্টা করছি। আমার জীবনটা বাঁচিয়ে নে ভাই, সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোর কাছে। ফটোগুলো ভালো হয়েছে দাদা। আরে তোকে তো এতদিন একটা কথা বলিনি, এখন বলছি। বলবো? বলো না দাদা। আরে ভাই, তোর কিন্তু দম আছে, আর তোরই একমাত্র মুম্বাইতে জায়গা হতে পারে।
তোমার মুখে ফুল চন্দন দাদা। আরে ভাই, একটা গুড নিউজ আছে রে। আরে আগে বলবে তো তাহলে, বলো। তো ব্যাপারটা হলো, আমার এক মাসতুতো দাদা আছে যে মুম্বাইতে থাকে। ও একটা টপ হিরো বার করতে চাইছে। কাল রাতে আমি ওর সাথে কথা বলছিলাম, তো কথায় কথায় তোর প্রসঙ্গ হলো। আরে দাদা, এটা তো খুব ভালো খবর। আর তোমার দাদা যখন, আমার জন্য তো কিছু একটা করবে। আরে সে তো নিশ্চয়ই, প্রথমে তো তোর কথাই আমি বলি ওকে। আর ও কি বলেছে জানিস? বলেছে অনেক কিছুই তো হতে পারে। তুমি ওনাকে বলবে যে আমাকে যদি একটা চান্স করে দেয় তাহলে আগুনে ঝাঁপ দিতে বললে তাও দেবো আমি। তোমার পক্ষে সবচেয়ে বাধাজনক হলো তোমার ঘরের লোক। ওই বাধাটা কি করে পার করবে? মা বাবা রাজি হবে? মুকেশ দা মেনে নেবে? কখনো না। কিন্তু আমি এতটাও বোকা নই যে এত বড় সুযোগটাকে হাতছাড়া করব। যা যা, তুই বাড়ি যা। আরে দাদা, তুমি ওর কথা- আরে বাবা, তুই বাড়ি যা, নিজের ব্যাগ প্যাক কর, টাকা পয়সা জোগাড় কর, আর 15ই মার্চের রাতে চুপচাপ কাউকে কিছু না বলেই এখানে চলে আয়। ঠিক আছে, তারপর? তারপর তুই আর আমি কানপুর যাব, যেখানে মুম্বাই থেকে আমার দাদা আসবে। আর 16 তারিখেই ও মুম্বাই ব্যাক করবে। আরে আমার ভাই, এইবার তুই যাবি মুম্বাইতে। উনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, কথা বলে নিয়েছি আমি। পাক্কা? আরে পাক্কা। শুধু একটা কথা খেয়াল রাখবি, তোর আমার যে কথা হলো সেটা কিন্তু কেউ না জানতে পারে। তাহলে তোর মুম্বাই যাওয়ার স্বপ্ন না একেবারে অধরাই থেকে যাবে। আরে না না, সত্যি করে বলছি, কাউকে বলবো না। সাবাস। তাহলে 15 তারিখ রাত্রে এখানেই আসিস। 15ই মার্চের রাত্রে অনেক দেরি হয়ে গেছিল। শেষ পর্যন্ত নিখিল আমাদের স্টুডিওতে এসেছিল। আমি আমার মোবাইল স্টুডিওতে ফেলে গেছিলাম, আর নিখিলকে নিয়ে কানপুরের দিকে গেলাম। চলে আয়। দাদা, মুম্বাই ট্রেন কি আজকে রাতেই আছে? আরে সেটা দাদা ভালো বলতে পারবে, ওনার মুডের উপর ডিপেন্ড করে। ট্রেন হলে ট্রেন, তা না হলে ফ্লাইট তো ফ্লাইট। আচ্ছা দাদা, ফ্লাইটের যা খরচা হবে তুমি আমাকে বলো, আমি বাড়ি থেকে নিয়ে আসবো। তুই টেনশন কেন নিচ্ছিস রে? ও দেখে নেবে, আমার দাদা আছে না। ঠিক আছে। অলোকদার কাছে আদিত্যবাবুর দেওয়া দেশি বন্দুকটা ছিল, আর বেশ কিছু গুলিও ছিল ওর কাছে। একে এখন অলোক বানাতে হবে। জামা কাপড় অলোকের, সব আলোকের। আজকের পরে অলোক হয়ে গেল। অলোকদা নিজের মোবাইলটা ওখানেই অন করে, আর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে। আর এরপরে আমরা নিখিলের লাশটাকে আগুন ধরিয়ে দিই। মুম্বাইয়ের সেই টপ অ্যাক্ট্রেস সবিতা, তার নাম্বার আর অ্যাড্রেস দে। বলুন। অলোক পান্ডেকে ডাকো। অলোক? কি হয়েছে? অলোক পান্ডে, একটা নিরপরাধ ছেলেকে পুড়িয়ে মারার কথা শুনে তোর স্ত্রী খুব বিপর্যস্ত। চল, এবার তোর চিতা তৈরি হচ্ছে। এক সেকেন্ড, আপনার হয়তো বুঝতে কোনো ভুল হয়েছে। অলোক বিবাহিত নয়। আপনি সরিতা? হ্যাঁ। ও শুধু বিবাহিতই নয়, একটা বাচ্চার বাপ। খুনের অপরাধ থেকে বাঁচার জন্য একটা নিরপরাধ ছেলেকে হত্যা করেছে, এটাই ওর পরিচয়। ও ভাওতা দেয়নি, শুধু খুনও করেছে। চল। যেই অবস্থা এখানে তোমার হয়েছে সেই একই অবস্থা মুম্বাইতে সরিতার হয়েছে। ও আসলে এখানকার, কানপুরের। মীনাক্ষী দেবী আপনার স্বামী অলোক আর এই সরিতার গত 3 বছর ধরে চক্কর চলছে, আর 3 বছর ধরে ওকে মিথ্যে কথা বলে এসেছে যে অবিবাহিত আর ওকে বিয়ে করবে। তার মানে অলোকের এই অন্য লোককে মারা এসব নাটক আমার থেকে রেহাই পাওয়ার জন্য? মীনাক্ষী দেবী হয়তো সেই কারণেই করেছে যে ও প্রথম খুনটা করে ফেঁসে গেছিল, তারপরে ও ভাবলো এই নাটকটা যদি করা যায় তাহলে ও নিজের প্রাণও বাঁচিয়ে নেবে, আপনার থেকে মুক্তিও পেয়ে যাবে। আমি কিছু বুঝতে পারছি না যে আমি সব থেকে বেশি কষ্ট কখন পেলাম। যখন ওর মরে যাওয়ার খবরটা পেলাম তখন,
নাকি যখন এটা জানতে পারলাম যে ওর ভালোবাসা আমার জন্য 3 বছর আগেই মারা গেছিল, ভাবছি যে আদৌ কি আমি এই মানুষটাকে চিনি নাকি না। ওরা নিখিলের ব্যাগ আর সবকিছু জ্বালিয়ে দেয়, শুধু লাশ ছাড়া, যেটা আধা জ্বালিয়ে ছেড়ে দেয়, পরে আবার শেষকৃত্যও করে দেয়, এইটা ভেবে যে ওটা অলোক পাণ্ডের লাশ। আদিত্য, ও অলোক। অলোক, ও আদিত্য। আগে থেকে পরিচয় ছিল তো নাকি? এবার জেলে বসো আর মাথা কাটিয়ে আরো একটা গল্প বানাও, কাজে লাগতে পারে। মা, এত ভয়ঙ্কর ভাবে সুনীলকে মেরে ফেলেছে দাদা। এবার তুমি বলো, জাত, সমাজ, বংশ কি মূল্য রইল এই সব কিছুর? হ্যাঁ, বলো না সত্যিটা। সমাজের সঙ্গে তাল না মিলিয়ে চলায় কি লাভটা হলো? আইনকে ভেঙে মনুষ্যত্বের খুন করে দিয়েছে, কি লাভ হলো তাতে? সুনীল মাল্য আর নিখিল চৌধুরী দুটো মার্ডারের ক্ষেত্রেই দুজনেই চেষ্টা করেছিল পারফেক্ট ক্রাইম করার। আর যদি নিখিলের নায়ক হওয়ার স্বপ্নকে এই কেসের সঙ্গে লিঙ্ক না করা হতো তাহলে এটা পারফেক্ট ক্রাইম হতো। হতে পারতো, কিন্তু হয়নি। এই দুটো মার্ডার পারফেক্টের থেকে কয়েক ক্রস দূরে। আর এটাই হলো সেই থট, এটাই হলো সেই আইডিয়া আমাদের অফিসারদের মাথায়, যেটাকে বারবার ঘোরাতে হয়, যে আমরা পারফেক্ট ক্রাইমের ধারণাকে গুঁড়িয়ে দিতে পারি। সবাইকে এটাই মনে করিয়ে দিতে চাই যে কনফ্লিক্ট যেমনই হোক না কেন, অনুমান মতভেদ যাই হোক না কেন, সেটা কথা বলে সমাধান করা যায়। কথাবার্তা বলে সব মেটানোটাই ঠিক রাস্তা। প্রথমে সেক্ষেত্রে যতই প্রবলেম হোক না কেন, ঘৃণাযুক্ত রাগ যখন বন্দুক বা ছুরির রূপ নেয়, তা প্রাণই নেয়, তখন দুটো সত্যি ব্যাপার সামনে আসে। এক, ভিকটিমের কাছের লোকের মনের ভেতরের কষ্ট, আর দ্বিতীয়, অপরাধী যেটা পায় ক্ষমাহীন শাস্তি, সেটাও কম কষ্টের নয়। অপরাধ শুধু যন্ত্রণাই দেয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.